শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গত রাত থেকে তদন্ত শুরু করেছে। গতকাল 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম এই আবেদন দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। জাতিসংঘের অর্থায়ন ও তত্ত্বাবধানে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন, সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আলোচনা হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। তিনি সাংবাদিকদের জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয়। First meeting, courtesy call, we exchanged our views and our position, our stance has already delivered through our Facebook on immediately after the key areas of work that we've already agreed to is supporting young people and their voices in Bangladesh, to promote the human rights agenda and the investigation that was agreed by Dr. Yunus yesterday evening. We welcome every brand of your country to come to Russia with ready-made garments. You know that Russia is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আমিনা হীরা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল থেকেই কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছে এবং এরই ধারাবাহিকতায় আজকেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন। পাশাপাশি জাতিসংঘের বাংলাদেশের যে আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস, তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি সাক্ষাৎ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে কিছুদিন আগে হত্যাযজ্ঞ হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যাযজ্ঞগুলো হয়েছে তার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ এবং সেই তদন্ত তারা তাদের নিজ অর্থায়নেই কিন্তু করবে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, রাশিয়ার রাষ্ট্রদূতও আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তিনি বাংলাদেশের পাশে থাকতে চান এবং রাশিয়া সরকার বাংলাদেশের পাশে থাকতে চায়। এর বাইরে জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন, কিছুক্ষণ আগেই জাপানের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি যেটি জানিয়েছেন, কে ক্ষমতায় থাকবে বা কে ক্ষমতায় নেই সেটি কিন্তু বড় কথা নয়। বাংলাদেশের যে 50 বছরের বন্ধুত্ব জাপানের সঙ্গে এবং উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে যে কাজ করছে সেই কাজ অব্যাহত থাকবে। তারপরেই কিন্তু আমাদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেছেন এবং তৌহিদ হোসেন আমাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানিয়েছেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম জাতিসংঘের যে
যে টিমটি আমাদের বাংলাদেশে এসে তদন্ত করবে এবং যে টিমকে অন্যান্য জাতিসংঘের বর্তমানে বাংলাদেশে যে সংস্থা রয়েছে সেই সংস্থার যারা সহযোগিতা করবে সেই টিমটির সাথে বাংলাদেশের কোনো সরকারের কোনো সহযোগিতা বা অন্য কিছু থাকবে কিনা এই বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে জাতিসংঘ স্বাধীন তদন্ত করবে, তার স্বাধীন তদন্তকে তারা স্বাগত জানায় এবং জাতিসংঘের এই তদন্তে যত ধরনের সহায়তা করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা কিন্তু তারা করবে এবং তাদের তদন্তে তারা হস্তক্ষেপ করবে না এবং তদন্তে যেভাবে যা উঠে আসবে সেই অনুযায়ী কিন্তু তারা বিচার কাজ সম্পন্ন করতে চায়, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে রাশিয়ার যে পুরুপুর পারমাণবিক কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি এখন যেহেতু বিভিন্ন টালমাটাল পরিস্থিতিতে কাজ একটু ধীরগতি রয়েছে, সে কাজ আবার পুনরায় ঠিকভাবে সচল হবে এবং অতি দ্রুত সময়সীমার মধ্যে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করা হবে। তাছাড়া জাপানের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাপানের সাথে যে উন্নয়ন সহযোগিতা রয়েছে সেটিও কিন্তু অব্যাহত থাকবে। এই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তো আমার কাছে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদূতদের সাথে বৈঠক এবং পররাষ্ট্র উপদেষ্টার এতটুকুই আপডেট ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে কর্মসূচির সর্বশেষ সংবাদ শুনছিলেন আমাদের সহকর্মী আমেনা হীরার কাছ থেকে। রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবার 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের 16 সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 16 সংশোধনী রিভিউ বিষয়ে সংস্কারের দিক নির্দেশনা জানা প্রয়োজন। এ কারণে সময় চান তিনি। পরে আপিল বিভাগ অবকাশকালীন ছুটির 1 সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। তারা বলেন, দেশের পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়, সেজন্যই এই অবস্থান কর্মসূচি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রতি বিপ্লবের হুমকি দিলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আবু সাইদ রিপোর্ট। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে শাহবাগে মিলিত হয়। প্রতিবাদী স্লোগান, গান আর কবিতার ভাষায় ফুটে ওঠে বিপ্লবের চিত্র। বিবেক বোধ থেকে আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা কবিতা, গান, পথনাটকের মাধ্যমে এই ফ্যাসিবাদী খুনি হাসিনার যে অপতৎপরতা তার বিরুদ্ধে আমরা এই শাহবাগে আজকে সারা দিন এখানে অবস্থান করব। পরে সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন,
প্রতি বিপ্লবের হুমকি দিয়ে লাভ নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। আর এদিকে 15 আগস্টকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যেন সহিংসরূপ ধারণ না করে সেজন্য ধানমন্ডি 32 সহ আশপাশের সড়কগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আমরা আজকে এখানে নিরাপত্তায় থাকবো, 32 নম্বরের নিরাপত্তায় থাকবো। আমরা তাজা রক্ত এখনো শুকানোর আসপাত থেকে, এই রক্ত শুকানোর আগেই যেটা আরো 50 বছর আগে যে একটা শোক, এটা এখন এই শোক আমরা পালন করতে দেব না। ভলেন্টিয়ার হিসেবে আমরা রাস্তায় আসি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা তারা সারা বাংলাদেশে কিছু অকৃতকর কাজ করার চেষ্টা করতেছে, এর বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা খুবই সতর্ক অবস্থান করতেছে। 16 বছর যাবৎ সমস্ত মিডিয়া আওয়ামী লীগকে নির্যাতন করার সুযোগ করে দিয়েছে, এবং এখন চাই যে এরা ভদ্র হয়ে যাবে এবং জনগণের পক্ষে কাজ করবে। খুনি হাসিনার বিরুদ্ধে আবু সতপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও জনজীবনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সওদা, ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে আজ 15ই আগস্ট, কিন্তু বিগত দিনের যে সরকার ছিল আওয়ামী লীগের যে কর্মকাণ্ড থাকার কথা আজ কোনোভাবেই কিন্তু সেটা বরিশালে পালিত হচ্ছে না, এবং এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে 15ই আগস্টে যাতে কোনো সহিংসতা বা নতুন কোনো সংঘাত তৈরি করতে না পারে কোনো মহল, সে লক্ষ্যে কিন্তু বরিশালের যে আওয়ামী লীগের যে পার্টি অফিসটা রয়েছে, আমি সেইখানটায় রয়েছি, এখানটাকে আসলে র্যাব পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা এই জায়গাটাকে কিন্তু আবদ্ধ করে রেখেছে। বলতে পারি এক প্রকার যে তারা এইটাকে আসলে পাহারা দিচ্ছে, এবং পাশাপাশি এই আওয়ামী লীগ অফিসের পাশেই এটা হিরণ চত্বর বলি আমরা, এইখানটাকে তারা আলপনায় আবৃত করছে, নতুন করে নতুনত্ব দিচ্ছে এবং ভেঙে পড়া বরিশালকে তারা সাজাতে চাচ্ছে। তাদের মধ্যে অনুপ্রেরণা আসছে যে যাদের জন্য বা যাদের জীবনের বিনিময়ে, যাদের আত্মত্যাগে আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছে, তাদেরকে স্মরণ করার লক্ষ্যেই তারা এই আলপনাগুলো করে যাচ্ছে। এখানে অনেক শিক্ষার্থী আছে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির। আমরা একটু কথা বলতে চাই যে আজ 15ই আগস্ট, এই আসলে এই দিনকে কেন্দ্র করে বা আপনাদের এই যে দেয়াল আলপনা বা বিভিন্ন জায়গাকে আলপনায় রাঙাচ্ছেন, কেন আসলে এই উদ্যোগটা নিয়েছেন? আসলে আমরা এই স্বাধীনতা অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমরা আবু সাইদ, মুগ্ধ এরকম শত শত ভাইদের হারিয়েছি। আমরা চাই না আমাদের দেশে আর কোনো স্বৈরাচার আসুক, আমরা চাই না এই দেশে আর কোনো দুর্নীতি হোক। ছাত্র জনতার এই আন্দোলনকে আমরা চিরস্থায়ী করতে চাই, এবং সাধারণ জনতার কাছে আমার আবেদন থাকবে তারা যেন কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দেয়। ধন্যবাদ। শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনি তার যে আসলে কথাগুলো সেটা তিনি জানালেন। পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখি যে বরিশালে কিন্তু এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা, পুলিশ, বিজিবি এবং আনসারের পাশাপাশি তারা এখনো সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এবং আমাদের সাথে কথা হয়েছে একাধিকবার সেনা সদস্যর যারা মেজর রয়েছেন বা এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তারা বলছেন যখন পুলিশ, আনসার এবং আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নেমেছে, এখন শিক্ষার্থীদেরকে খুব দ্রুতই তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান করছেন। আমরা কথা বলছি শিক্ষার্থীদের সাথে, তারাও সেই একই আহ্বানে সাড়া দিচ্ছেন। আমাদের বিশ্বাস এই নতুন প্রজন্ম এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি সুন্দর, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়বে, এবং এটা আমাদেরও প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে যতটুকু পরিস্থিতির তথ্য ছিল। সওদা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী পারভেজ রাসেলের কাছ থেকে। এদিকে শিক্ষার্থীদের ওপর গণহত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম ও খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় ছাত্রদল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব সরকারি ও বেসরকারি কলেজের ছাত্রদল নেতাকর্মী মিছিল ও স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এরপর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ছাত্রদল নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তার বিচার দাবি এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেন। বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মীকে খুন করা হয়েছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে। এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে এই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে। এটি বিকাল নাগাদ চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলমান থাকবে। ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আবু সাইদ উপর আরও একটি রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা যেমন লাপাত্তা, তেমনি লাপাত্তা অসংখ্য কাউন্সিলররা। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, কারণ যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা তারা কোনো কিছুই পাচ্ছেন না, বরং বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ থেকে পরিত্রাণ পেতে গেলে কি করা দরকার নগরবাসী সেই পরামর্শ দিয়েছেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর এখন কোথায় তা জানেন না কর্পোরেশনের কর্মকর্তারা। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অন্যরা অফিস করলেও অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রাপ্তি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যে আমাদের জন্ম নিবন্ধনটা ভালো মতো পাওয়া হচ্ছে না, অফিস বন্ধ আসলেই মানে সবাই ঘুরে যাচ্ছে এই অফিসের জন্য। অনেক দিন ধরে বন্ধ আছে, মনে করেন যে আমরা যাইতে পারতাছি না। কাউন্সিলে সার্টিফিকেট দেয়, এটা দেয়, এটা নানান কাউন্সিলের কাছে অনেক কিছু আছে। তো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে যাবেন বা ওয়াসার সংযোগ নিতে যান, যাই কিছু আপনি নাগরিক অধিকারগুলো আদায় করার জন্য একজন কাউন্সিলরের ভূমিকা সবচেয়ে বেশি। এই ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন এই যে কাগজপত্র এগুলো আমাদের জন্য গোছাইতে হলে কষ্ট হচ্ছে। কাউন্সিলররা দ্রুত অফিস আদালত করার জন্য, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আমি অনুরোধ করব দেশবাসীর পক্ষ থেকে তারা যাতে মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে সেবা দেয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নগরীর যত্রতত্র পড়ে আছে আবর্জনা, ইটপাটকেল ও গৃহস্থলী বর্জ্য। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে অনেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বেশিরভাগ এলাকায় ফুটপাত, সড়ক বিভাজক, সড়কবাতি এখনও অকেজ হয়ে পড়ে থাকলেও নেই জনপ্রতিনিধিদের খবর। কোনো কোনো অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অফিস তো তালা মারা না, আমরা তো 1টা পর্যন্ত থাকি, আমরা যে মশার ডিউটি। নাগরিকদের সেবা নিতে আসতেছে এটা ভাই আমরা বলতে পারি না। আমরা মশার ওষুধ দিই, আমাদের কাজ হচ্ছে আমরা মশার ওষুধ দিয়ে চলে যাই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসার এক কর্মকর্তা। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাসকিম এ খান। 2009 সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে প্রথমবারের মতো ওই পদে আবারও তিনি এবছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। 27 দিন বন্ধ থাকার পর থেকে সচল হলো আন্তনগর ট্রেনের চাকা। এর মধ্য দিয়ে পুরোপুরি রেল সেবা চালু হলো। সকাল থেকে হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেল স্টেশন। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। যাত্রী সেবার মান উন্নয়ন করে আবারও ঘুরে দাঁড়াবে রেল, এমন প্রত্যাশা যাত্রীদের। আবু সৈয়দ অপুকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
আগের সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রেল অঙ্গন। প্রায় 1 মাস আন্তনগর ট্রেন বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে নিয়ম মেনে সবকটি ট্রেনই ছেড়ে গেছে কমলাপুর থেকে। মেল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হলেও এখন আন্তনগর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল, এখন স্বাভাবিক হয়েছে, চালু হয়েছে, ভালো। সব দিক দিয়ে আমরা সেভ মনে করি ট্রেন যাত্রাটাই। আশা করি এটা আসলে এখন রেগুলার চলবে। এতদিন ট্রেন অফ ছিল, এখন তো ট্রেন মোটামুটি খুলছে, এখন মোটামুটি খুশি আমরা। অনেকদিন ট্রেন বন্ধ থাকার কারণে দেশে যাইতে পারি না, আমার শাশুড়ি অসুস্থ, এখন ট্রেন চালু হওয়ার কারণে যাইতে পারতেছে, অনেক ভালো লাগতেছে। সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আন্তনগর বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস ট্রেনের চলাচল। 27 দিন যাত্রী পরিবহন বন্ধ থাকায় 100 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। টোটাল 42 জোড়া আন্তনগর ট্রেনের থেকে আপনার মাত্র 4টি ট্রেনের যাত্রা সাময়িক বন্ধ হয়েছে। আপনারা জানেন যে আন্দোলনের প্রেক্ষাপটে ট্রেনগুলো ক্ষতিগ্রস্ত হয়। চান্দনগর, সিরাজগঞ্জ, পারাবত এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস। আর বাকি সব ট্রেনগুলো অর্থাৎ যথারীতি চলাচল শুরু করেছে। আপনার আশা করছি 2 দিনের মধ্যে পরিস্থিতি একদম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। তবে ভারতের সিদ্ধান্তে এখনও বন্ধ রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী 3টি আন্তর্দেশীয় ট্রেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে লাইভ সংবাদ পেতে ভিজিট করুন /mytv, আমাদের অনুষ্ঠান ভিজিট করুন /mytv বাংলা, /mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।